আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইরান এবং আমেরিকার যুদ্ধ, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এটি বাংলাদেশে এসেও আশ্রয় পড়েছে। আগামী দিনগুলোতে এ যুদ্ধ যদি প্রলম্বিত হয়, বাংলাদেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জানেন যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতিদের সঙ্গে যুদ্ধ করার জন্য, হুতিদেরকে দমন করার জন্য সৌদি আরবের নেতৃত্বে ১০টি দেশের একটি জোট হয়েছে। এই জোটে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। যতটুকু আমরা খবরে জেনেছি যে এই জোট হুতিদের বিরুদ্ধে যে যুদ্ধ করবে, সেই যুদ্ধে জনবল দিয়ে, অস্ত্র দিয়ে, সব ব্যাপারে লজিস্টিক সাপোর্ট করার জন্য এই জোটের দেশগুলো তারা পরস্পরকে সহযোগিতা করবে। এখন আমাদের জন্য এটা কত বড় একটা ভয়ের সংকট। প্রথম সংকট হলো যে এই জোটের প্রমোটার হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এই জোটের সুবিধাভোগী এবং সবচেয়ে যাকে বলা হয় এই জোটটাকে যারা চালাবে এবং যাদের জন্য করা হয়েছে এবং যাদেরকে আমেরিকা চাপ দিয়েছে এই কাজটা করার জন্য, তারা হলো সৌদি আরব। আর সৌদি আরবের সেকেন্ড ইন কমান্ড হিসেবে এখানে সৈন্য দিয়ে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলো পাকিস্তান। আর এই পাকিস্তানের সঙ্গে পাকিস্তান সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে সৌদি আরবের সঙ্গে তারা একত্র হয়ে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে ইসরায়েলও যোগ দেবে। আর তার সঙ্গে বাংলাদেশ যদি এর সঙ্গে থাকে, বুঝতে পারেন যে সেখানে সমস্যাটা কি হতে পারে। তো আমেরিকার এই জোটে আমেরিকা সাধারণত যে কাজ করে, কাউকে ব্যবহার করে জাস্ট লাইক এ টয়লেট টিস্যু। মুখের টিস্যু আপনি নাকের সর্দি দিয়ে ব্যবহার করেন, বা আপনি ঘাম মোছেন, মুখ মোছেন, ফেসিয়াল টিস্যু, এটাকে হয়তো কেউ দ্বিতীয়বার ব্যবহার করে। কিন্তু টয়লেট টিস্যু, যেটা আপনি মলদ্বার পরিষ্কার করেন, সেটি ফেলে দেওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকে না। কথিত আছে যে আমেরিকা যাদেরকে ব্যবহার করে টয়লেট টিস্যুর রূপে, তাদেরকে ওইভাবে ফেলে দেয়। তা আমরা এই যে হুতিদের বিরুদ্ধে একটা যুদ্ধে আমরা জড়ালাম বা জড়াতে যাচ্ছি বা সমর্থন করতে যাচ্ছি, হোয়াট এভার মেবি, আমরা যে কাজটি করছি, এই কাজের খারাপ পরিণতি কি হতে পারে? খারাপ পরিণতি হলো যে আমাদের দেশে মূলত যে সকল ইসলামিক জঙ্গি সংগঠনগুলো, গোপন জঙ্গি সংগঠনগুলো রয়েছে, তারা সবাই হামাস, হুতি, হিজবুল্লাহ, ইরান, আইএস, তালেবান, তেহরিকে পাকিস্তান, টিটিপি, এই মতাদর্শের লোকজন। এরা সবাই আমেরিকা বিরোধী, এরা সবাই ইসরায়েল বিরোধী, এবং এরা সবাই যাকে বলা হয় সৌদির এই বর্তমান যে শাসক, এদের বিরোধী। ফলে আমাদের দেশের যে উগ্রপন্থা যে গ্রুপটি নিয়ে পশ্চিমারা যাকে বলা হয় উদ্বিগ্ন, তাদের সঙ্গে আমাদের এই দেশের মধ্যে সরকারের একটা মারাত্মক দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়ে গেল বা করে দেওয়া হলো। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, আমাদের যে জাহাজগুলো, আমরা দুইভাবে তেল কিনি। আমরা মধ্যপ্রাচ্য থেকে তেল কিনি, আর সিঙ্গাপুরের যে স্পট মার্কেট, সেখান থেকে তেল কিনি। তো দীর্ঘমেয়াদে ধরুন কাতার থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে, সৌদি আরবের আরামকো থেকে, কুয়েত থেকে আমরা যে তেলগুলো কিনি, যেগুলো দীর্ঘমেয়াদে সারা বছর ধরে আমাদের কাছে আসে কম মূল্যে, সেই তেলগুলো বাংলাদেশে আসার জন্য দুটো পথ প্রধানত। একটা হলো এই যে বাব আল মান্দ,
ইয়ামেনের এই জায়গা দিয়ে যে একটা সংযোগ পথ আছে হরমুজের মতো, বাব আল মান্দ, যেটা নিয়ন্ত্রণ হুতিদের হাতে। আর একটা বেশিরভাগ তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। আপনারা জানেন যে এই হরমুজ প্রণালী দিয়ে একটি জাহাজ আসার সময় প্রায় কয়েক মাস আমাদের একটা জাহাজ ইরান আটকে রেখেছিল। পরে অনেক দেন দরবার করে তদবির করে আমরা সেই জাহাজটা ছাড়িয়ে এনেছি। ইরানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্য তাদের যে শেষকৃত্য অনুষ্ঠান, তাদের ইমামের আয়াতুল্লাহ আলী খামেনি, বর্তমান যে খামেনি আছেন বা আয়াতুল্লাহ আছেন তার বাবা, তার জানাজাতে আমাদের স্পিকার সাহেব গেলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ গেলেন এবং ইরানের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হলো এবং আশা করা হচ্ছিল যে বাংলাদেশের জাহাজগুলো সেই ওখান দিয়ে একটা ছাড় পাবে, এই ধরনের কথা ইরানের রাষ্ট্রদূত বলেছেন। এবং এই রাষ্ট্রদূতের ক্ষমতা অলনে ছাড়েন, ইরানি রাষ্ট্রদূতের ক্ষমতা বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের সমপর্যায়ে হয়ে গেছিল কয়েকদিনের জন্য। এরই মধ্যে যখন আবার সেই হরমুজ নিয়ে যুদ্ধ হলো, এরই মধ্যে আবার যখন আমেরিকা ইরান আক্রমণ করলো, ঠিক সেই সময়টাতে ইরান হরমুজটাকে 100% বন্ধ করে দিল। আরবদের উপরে চাপ তৈরি করার জন্য তারা করলো কি, হুতিদেরকে, তাদের যে প্রক্সি সংগঠন হুতি এবং হিজবুল্লাহ, তাদেরকে বললো যে তোমরা আক্রমণ করো এবং বাব আল মান্দ বন্ধ করে দাও। তো বাব আল মান্দ যদি বন্ধ করে দেওয়া হয় হরমুজের মতো করে, যেটা হুতিরা পারে, তাহলে সৌদি আরবের অর্থনীতি, রাজনীতি ধস নামবে। এবং হুতি এবং ইরান যদি সংযুক্ত আরব আমিরাতের এবং সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে জাস্ট 24 ঘন্টা আক্রমণ করে, এবং সেটা তারা আক্রমণ করবে হুমকি দিয়েছে। এর কারণ হলো আমেরিকা বলেছে যে তারা ইরানের তেল ক্ষেত্রে আক্রমণ করবে। ইরান বলছে আমাদের তেল ক্ষেত্রে যদি আক্রমণ করো তাহলে তোমাদের যারা তাবেদার রাষ্ট্র রয়েছে তাদের সবার তেল ক্ষেত্রে আমরা আক্রমণ করব। এই অবস্থায় পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাম হবে এবং সকলের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি হয়ে গেছে। এখন এখানে যে 10টি রাষ্ট্র, আমরা একত্র হয়ে সৌদি আরবের সাথে থেকে হুতিদের একটা পশম স্পর্শ করতে পারবো না। কারণ হলো স্বয়ং আমেরিকা এখানে ইয়েমেনের সৈন্য সমাবেশ করে তারা ফেল করেছে, সৌদি আরব এখানে সৈন্য সমাবেশ করে ফেল করেছে, ইসরায়েল লেবাননে গিয়ে যুদ্ধ করে সৈন্য সমাবেশ করে ফেল করে তারা এই যুদ্ধের ফলে সেখান থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। সেখানে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী সেখানে গিয়ে ছোট করার জন্য বলছি না, কোনো কিছু করে সেখানে হুতিদের সাথে গিয়ে ফিল্ডে যুদ্ধ করবে। এই জিনিসটা কল্পনা করলে এটা ভাবেন তো, হাউ ইট ইজ পসিবল। এইটা গেলো এক। দ্বিতীয়ত হলো যে আমরা এই মধ্যপ্রাচ্যের যে উগ্র গোষ্ঠীগুলো প্লাস ইরান, এদের সাথে যে দীর্ঘমেয়াদে আমরা দ্বন্দ্ব এবং সংঘাতে, সময়ের বিবর্তনে দেখুন, যেহেতু তাদের একটা স্ট্রং পলিটিক্যাল রিলেশন আছে, ফাইন্যান্সিয়াল যাকে বলে কানেক্টিভিটি আছে, ফলে আমেরিকার সাথে, সৌদি আরবের সাথে, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এদের সাথে ইরানের এবং ইসরায়েলের শত্রুতা করতে দেরি লাগবে না, আবার 1 মিনিট বসতে দেরি লাগবে না। কিন্তু আমরা যারা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে এখানে বিভিন্ন রকম কর্মকাণ্ড করার চেষ্টা করছি, আমরা কিন্তু ছিটকে পড়ব। এবং এখানে ভারতেরও সমস্যা হবে না, পাকিস্তানেরও সমস্যা হবে না, কিন্তু বাংলাদেশের ভীষণ রকম সমস্যা হবে। গ্রাম বাংলায় দেখবেন যে স্বামী স্ত্রীর ঝগড়া করে, বা মিয়ার বেটা আর সৈয়দের বেটা ঝগড়া করে, পাশের বাড়ির চকিদার মামু, চকিদার চাচা, সে সালিশ করতে যায় এবং দুই পক্ষকে মিলানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা তদবির করে, দুই পক্ষ মিলে যায় এবং দুই পক্ষ মিলিয়ে তখন যে সালিশ করছে তাকে মারধর করে। আমরা যে অবস্থার মধ্যে আছি সে অবস্থায় কোনো জোটে যাওয়া, কোনো কারো পক্ষ অবলম্বন করা, কারো জন্য সৈন্য সমাবেশ করা, এই পর্যায়ের ধারের কাছে আমরা যাওয়ার মতো অবস্থা আমাদের নেই। আমরা আমাদের সৈন্যদেরকে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে ভাড়া খাটাই। এখানে যদি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, এমনকি নিরাপত্তা পরিষদে আমরা যেতে পারি না।
শান্তিরক্ষা মিশনে যদি বলা হতো সেখানে আমরা ইয়েমেনে সৈন্য পাঠাতে পারতাম, ইটস নট এ প্রবলেম। কিন্তু আমরা একটা জোট করে সেখানে সৈন্য পাঠাবো, সৈন্য পাঠানোর সঙ্গে সঙ্গে এই যে দুটো বৃহত্তম জলপথ বাব আল মান্দ এবং হরমুজ, এখান দিয়ে বাংলাদেশের জাহাজ, বাংলাদেশের পণ্য, এমনকি অন্য দেশের জাহাজে করে ওদের যে তেল আমাদের দেশে আসবে, চীনের তেল আসতে সমস্যা হবে না, কিন্তু আমাদের তেল আসবে, ইটস নট ইজি। এই গেল একেবারে নর্মাল সেন্সে। দ্বিতীয়ত হলো যে এই যে একটা জোট হলো, এই জোটের এগেনস্টে ইরান, আফগানিস্তান, তারপর চীন, রাশিয়া এবং তার সঙ্গে তুরস্কর একটা মনোসমর্থন, এই যে একটা ব্লক তৈরি হয়েছে, সেই ব্লকের সাথে আমাদের ব্যবসা বেশি না? আপনি দেখেন তো, রাশিয়া বাংলাদেশে ইনভেস্টমেন্ট কত? মোর দ্যান 2 লক্ষ কোটি টাকা ইনভেস্ট আছে রাশিয়ার বাংলাদেশে এই মুহূর্তে। আচ্ছা, চীনের এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগ কত? আমাদের কাছে কত টাকা পায়? আমরা প্রতি বছর কত বিলিয়ন ডলারের আমদানি সেখান থেকে করি? এটা নিয়ে চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা উন্নয়ন না করে আমরা এখানে কেন গেলাম? কোন অবস্থাতে গেলাম? এই যে একটা পররাষ্ট্রনীতি, এই যে একটা সামরিক জোট, মানে এটা যদি আমরা এর চাইতে আমরা যদি মায়ানমারকে করিডোর দিয়ে দিতাম, আমেরিকা যে করিডোর চাচ্ছে, ইভেন আমরা চীন যে করিডোর চাচ্ছে সেই করিডোরও দিয়ে দিতাম, সেটাও কিন্তু আমাদের জন্য কোনো সমস্যা হতো না। কিন্তু এই যে আমরা এখন যে কাজগুলো করলাম, এই কাজগুলো কোনো অবস্থাতে আমরা সামাল দিতে পারবো না। এমনি নতুন সরকার, নানা রকম বিপদ আছে, বিপত্তিতে আছে, অর্থনৈতিক সংকট আছে, তেলের সংকট আছে, এলএনজির সংকট আছে, সিএনজির সংকট আছে। তারপর আমরা এই যে জনশক্তি রপ্তানি, সেখানে সমস্যা আছে। এই অবস্থা আসলে যে যা চায় সবার সঙ্গে কমপ্লাই এই মুহূর্তে করতে হয় না। এই মুহূর্তে কিছু দরজা বন্ধ রাখতে হয়, কিছু দরজা খোলা থাকতে হয়। এমনকি ঘাস লতাপাতা খেয়ে হলেও এই মুহূর্তে অনেকগুলো দরজা বন্ধ করে যখন এরকম একটা পরিস্থিতি চলে তখন নিজেদের পিঠ বাঁচাতে হয়। আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন যে যখন ফিতনা চারিদিকে